2400 বছর পর এক মামলার রিভিউ হয় গ্রিসের অ্যাথেন্সের এক আদালতে। রিভিউটি ছিল দার্শনিক সক্রেটিসের মৃত্যুদণ্ড নিয়ে। কে ছিলেন সক্রেটিস? সক্রেটিসকে বলা হয় এ যাবৎকালে সবচেয়ে জ্ঞানী দার্শনিক, যদিও তিনি নিজের সম্পর্কে বলতেন, আমি জ্ঞানী নই, জ্ঞান অনুরাগী মাত্র। তার দর্শন ছিল সত্য ও জ্ঞানের চর্চা করে আত্ম উন্নয়ন করা। সক্রেটিসকে কেন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল? পেলোপসেনীয় যুদ্ধে অ্যাথেন্স পরাজিত হলে রাষ্ট্রীয় পরিচালনা কাঠামো ভেঙে পড়ে। রাজ্যের শাসন ও পরিচালনার ভার নেয় 30 জন লোক। তারা গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্রে রাষ্ট্র পরিচালনা শুরু করে। শাসকরা তাদের সমর্থক হিসেবে সক্রেটিসকে চাইলে তিনি অস্বীকৃতি জানান। অন্যদিকে সক্রেটিস তার আদর্শ তত্ত্ব প্রচারের মাধ্যমে জনগণকে সচেতন করার চেষ্টা করতে থাকে। ফলে তার উপর রুষ্ট হয়ে শাসক গোষ্ঠী তাকে বিচারের সম্মুখীন করে। একজন কবি, একজন শিল্পী ও একজন রাজনীতিবিদ, সমাজের 3 জন তথাকথিত বিজ্ঞ পণ্ডিত ব্যক্তি অ্যাথেন্সের বিচারালয়ে গণতন্ত্র বিরোধিতা, ধর্ম অবমাননা ও যুব সমাজকে বিভ্রান্ত করার অভিযোগে বিচারের দাবি করে। তাদের দাবি সে একজন অলস জ্ঞানহীন লোক এবং কুপরামর্শ দিয়ে সমাজকে কলুষিত করছে। আদালতের বিচার কার্যেও গণতন্ত্রের প্রয়োগ হয়েছিল। এই বিচার কার্য সম্পাদনের জন্য অ্যাথেন্সের 501 জন ব্যক্তিকে লটারির মাধ্যমে নির্বাচন করা হয়েছিল। বিচারালয়ে অভিযোগ শেষে সক্রেটিস তার বক্তব্যে বলেন, হে অ্যাথেন্সের অধিবাসীগণ, আমার বিরুদ্ধে অভিযোগকারীদের বক্তব্য আপনাদের কেমন লেগেছে তা জানি না, তবে তাদের বাক্যশূলতায় আমি সত্যি মুগ্ধ হয়েছি, যদিও আমার বিরুদ্ধে বলা একটি অভিযোগও সত্যি নয়। তিনি বলেন, আমার সপক্ষে প্রধান সাক্ষী হলেন ডেলফির দেবতা অ্যাপোলো। আমার এক বন্ধু চেরেফোন একদিন অ্যাপোলোর মন্দিরে জিজ্ঞাসা করেছিল, সক্রেটিসের চেয়ে জ্ঞানী ব্যক্তি কেউ কি আছে? মন্দিরে দৈববাণী হয়েছিল, না। বন্ধুর কাছে দৈববাণীর কথা শোনার পর আমার মনে দ্বিধার সৃষ্টি হলো। দেবতা কেন এমন উত্তর দিলেন? আমার তো কোনো জ্ঞানই নেই। যাচাই করার জন্য আমি অ্যাথেন্সের বিভিন্ন জ্ঞানীগুণী ব্যক্তিদের সাথে কথা বলতে থাকি। আমি বিস্মিত হয়ে লক্ষ্য করলাম, সমাজে যারা জ্ঞানীগুণী বলে পরিচিত তারা আসলে কেউই যথার্থ জ্ঞানী নয়। আসলে বিশাল জ্ঞান আকাশের তুলনায় আমরা কেউই যথেষ্ট জ্ঞানী নই। আমি অন্তত এতটুকু জানি যে আমি কিছুই জানি না, আর তারা এটাও জানে না যে তারা কিছুই জানে না। সে হিসাবে মন্দিরের দৈববাণী যথার্থই সত্য। সক্রেটিসের এই পরীক্ষা কার্যের জন্যই তৎকালীন তথাকথিত জ্ঞানীগুণী ও সম্ভ্রান্ত ব্যক্তিবর্গের চক্ষুশূলে পরিণত হয়েছিলেন। মূলত তাদেরই প্ররোচনায় এই 3 ব্যক্তি সক্রেটিসের বিরুদ্ধে অভিযোগ করেছিল। সক্রেটিসের বিরুদ্ধে প্রথম অভিযোগ, তিনি গণতন্ত্র সম্পর্কে বিভিন্ন সমালোচনা করে রাষ্ট্রীয় ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছেন। জবাবে সক্রেটিস বলেন, গণতন্ত্রের মানেই হল প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতা। আমি তো আমার অভিমত প্রকাশ করেছি মাত্র। যদি এ বিষয়ে কিছুই বলা না যায় তাহলে সেটা গণতন্ত্র থাকলো না। দ্বিতীয় অভিযোগ, সক্রেটিস ধর্মীয় অপব্যাখ্যা করে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছেন। প্রচলিত বিশ্বাস মতে দেবতারা শুধু মানুষের মঙ্গলই করে না, কোনো কোনো দেবতা ক্রুদ্ধ হয়ে মানুষের উপর নিদারুণ পীড়াও দিয়ে থাকে। সক্রেটিস বলেন, দেবত্ব বিষয়টি মহান। দেবতারা উন্নত জ্ঞান ও গুণের ধারক, সুতরাং দেবতারা মানুষের উপর অকারণে নিপীড়ন করতে পারে না। তৃতীয় অভিযোগ, সক্রেটিস বিভিন্ন অপপ্রচার, ভুল তথ্য বুঝিয়ে যুব সমাজকে বিপথে চালিত করছে। সক্রেটিস বলেন, আমি শুধু মানুষকে সচেতন করার চেষ্টা করি। যুব সমাজ আমার প্রতি আকৃষ্ট হয়ে আমাকে অনুসরণ করে। সক্রেটিস ছিলেন সম্পূর্ণ মুক্ত চিন্তনের একজন মানুষ। তিনি বলতেন, সমস্ত কিছু বিচার করতে হবে যুক্তি দিয়ে। যুক্তির কৌষ্ঠিক পাথরে বিচার করে তবেই কোনো কিছুকে গ্রহণ করতে হবে। তিনি বলতেন, রাষ্ট্র হচ্ছে বিশাল ঘোড়ার মতো। এটি যখন অলস মন্থর হয়ে পড়ে তখন নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে হুল ফুটিয়ে ঘোড়াটিকে চাঙ্গা রাখা। এজন্য সবসময় তিনি সকলকে আলোকিত করার চেষ্টা করেছেন, সবাইকে জাগানোর চেষ্টা করেছেন। তিনি মনে করতেন আত্মার উন্নয়ন করাই মানব জীবনের উদ্দেশ্য হওয়া উচিত, আর আত্মার উন্নয়ন করতে হবে জ্ঞান ও সত্যের চর্চা। এমন একজন মুক্তমনা মানুষ ইতিহাসে সবসময়ই স্বৈরশাসক বা ক্ষমতা ভোগীদের নিকট একজন বিপজ্জনক লোক হিসেবেই পরিগণিত হন। সক্রেটিসের ক্ষেত্রেও তাই হয়েছিল।
সক্রেটিস আদালতের রায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন। জুরি বোর্ডের 501 জনের মধ্যে 280 জন সক্রেটিসের মৃত্যুদণ্ডের পক্ষে রায় দিয়েছিলেন। মৃত্যুদণ্ডের রায় শোনার পর বিচারকদের উদ্দেশ্যে সক্রেটিস উচ্চারণ করেছিলেন তার সে বিখ্যাত উক্তি, আমি চলেছি মৃত্যুর দিকে, আপনারা যান জীবনের দিকে, ঈশ্বরই জানেন কোন দিক শ্রেষ্ঠ। সক্রেটিসকে জেলে পাঠানো হলো। জেলখানায় সক্রেটিস শান্তভাবে দিনাতিপাত করতেন। এথেন্সের বিচার প্রথা অনুযায়ী অর্থদণ্ডের বিনিময়ে গুরুদণ্ড কমানোর সুযোগ ছিল। সক্রেটিসের এক ধনী বন্ধু অর্থ পরিশোধ করে মৃত্যুদণ্ডের পরিবর্তে দেশান্তর দণ্ডের ব্যবস্থা করতে চেয়েছিলেন, কিন্তু সক্রেটিস রাজি হননি। তিনি বলেছিলেন, আমি একজন সাধারণ মানুষ, আমার মৃত্যুতে পৃথিবীর তেমন কোনো ক্ষতি হবে না, কিন্তু যদি ন্যায়ের আদর্শ থেকে পলায়ন করি তাহলে সত্যের মৃত্যু হবে। মৃত্যু বিষয়ে তিনি বলতেন, মৃত্যু কোনো দণ্ড হতে পারে না, মৃত্যু হচ্ছে চিরনিদ্রা অথবা অন্য কোনো জগতে প্রবেশ, যেখানে দার্শনিকদের সাথে জ্ঞানের চর্চা করা যাবে, কেউ বাধা দিবে না বা দণ্ডও দিবে না। দণ্ড কার্যকরের দিন সন্ধেবেলা মৃত্যুদূতের মতো হ্যামলক বিষপাত্র নিয়ে জল্লাদ কারাগারে প্রবেশ করল। সক্রেটিস তার প্রার্থনা শেষ করে পাত্রটি হাতে তুলে নিলেন। জল্লাদের নির্দেশ মতো সম্পূর্ণ বিষটুকু পান করলেন। জল্লাদ বলল, পায়চারি করতে থাকুন, নয়তো বিষ সারা শরীরে ভালোভাবে ছড়িয়ে পড়বে না। তিনি কিছুক্ষণ পায়চারি করলেন, তারপর মাটির কূলে ঢলে পড়লেন। আর কিছুক্ষণ পর চিরতরে নিস্তব্ধ হয়ে গেল সত্যান্বেষী সক্রেটিস। সক্রেটিসের মৃত্যুদণ্ড রায় 2400 বছর ধরে ভাবিয়েছে মানুষকে। 2016 সালে গ্রিসের অ্যাথেন্সে আবার রিভিউ হয় সক্রেটিসের মৃত্যুদণ্ড রায় নিয়ে। শুনানি শেষে এ মামলার পুনরায় রায় হয়, স্বাধীন মত প্রকাশের জন্য একজন মানুষের মৃত্যুদণ্ড হতে পারে না। সক্রেটিস ছিলেন সম্পূর্ণ নির্দোষ। সক্রেটিসের জবানবন্দির সমস্ত ঘটনা আমরা জানতে পারি তার প্রিয় শিষ্য প্লেটোর লেখা অ্যাপোলজি গ্রন্থ থেকে। তিনি লিখেছেন, গণতন্ত্রে বিচারকগণ যদি সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হন তাহলে ভয়ঙ্কর খারাপ ফলাফল নিয়ে আসতে পারে। তারই উদাহরণ হল সক্রেটিসের মৃত্যুদণ্ড। প্রিয় ভিউয়ার, আজকের ভিডিওটি শেষ করব বিখ্যাত দার্শনিক সক্রেটিসের কয়েকটি উক্তি দিয়ে। বিস্ময় হলো জ্ঞানের শুরু। নিজেকে জানো, তুমি কিছুই জানো না, এটা জানাই জ্ঞানের আসল মানে। টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকা ভালো। বন্ধু হচ্ছে দুটি হৃদয়ের একটি অভিন্ন মন। পোশাক হলো বাইরের আবরণ, মানুষের আসল সৌন্দর্য হচ্ছে তার জ্ঞান। তুমি যা হতে চাও তাই হও। কঠিন যুদ্ধেও সবার প্রতি দয়ালু হও। মৃত্যুই হলো মানুষের সর্বাপেক্ষা বড় আশীর্বাদ। প্রিয় ভিউয়ার, আজ এ পর্যন্তই। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। আবার অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে আপনাদের সঙ্গে। ধন্যবাদ। ভালো থাকুন, ভালো রাখুন।